হ্যালো সবাইকে। আজকে আমি তোমাদের ক্লাস 10 এর যে গ্যাসের আচরণ চ্যাপ্টারটা রয়েছে, সেই চ্যাপ্টার থেকে যে কোয়েশ্চেনগুলো সবথেকে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন অর্থাৎ মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেগুলো অনেকবার পরীক্ষাতে এসছে এবং যেগুলো আসার সম্ভাবনা ম্যাক্সিমাম, সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো এই যে কোয়েশ্চেনগুলো আমি তুলেছি সেগুলো কী হচ্ছে, সবগুলোই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, ঠিক আছে? মানে পরীক্ষাতে এসছে বহুবার, তারপরে আমরা এক্সট্রা যে কোয়েশ্চেনগুলো হতে পারে সেগুলো নিয়েও আমরা মানে এনেছি, ঠিক আছে? তো প্রথমেই যে কোশ্চেনটা আছে, প্রথম কোশ্চেনটা কি বলেছে? কোশ্চেন হচ্ছে যে 16 গ্রাম অক্সিজেন গ্যাসের অবস্থার সমীকরণটা কি? ঠিক আছে, অবস্থার সমীকরণটা বলেছে। তার মানে কি এই 16 গ্রাম অক্সিজেনের যে অবস্থার সমীকরণটা পাবো সেটা কি হবে? তার মানে কি এখানে দেখো আমরা সমীকরণটা কি জানি, পিভি সমান এনআরটি, এটা হচ্ছে কি আমাদের সমীকরণ, তাই তো? অর্থাৎ আদর্শ গ্যাস সমীকরণ, এটা আমরা জানি। তো এই যে সমীকরণটা আমরা পাচ্ছি, তাহলে এই সমীকরণটা থেকে আমরা নিশ্চয়ই এই যে 16 গ্রাম বলেছে অক্সিজেন, তাহলে 16 গ্রাম অক্সিজেনটা আমরা বার করতে পারবো, তাই তো? কী করে বার করব? তো এখানে দেখো যে পিভি সমান এনআরটি, এই সমীকরণে যদি আমি এন এর মানটা বার করতে পারি, এন বলতে গেলে কি মোল সংখ্যা, তাই তো? তাহলে 16 গ্রাম অক্সিজেন সমান কত মোল অক্সিজেন? তাহলে 16 গ্রাম যদি আমি বার করি তাহলে 16 মানে একটা অক্সিজেনের পারমাণবিক ভর কত, পারমাণবিক গুরুত্ব কত? 16, তাই তো? তাহলে দুটো অক্সিজেন আছে, তাহলে দুটো অক্সিজেনে কত হবে? 16 + 16, তার মানে কি 32। আর আমার মোল সংখ্যাটা কি হয়? মোল সংখ্যা হচ্ছে গিভেন মাস বাই মলিকুলার মাস, ঠিক আছে? তো গিভেন মাস কত আমার বলে দিয়েছে? 16 গ্রাম বলেছে। তাহলে আমি এন এর মানটা যদি বার করি তাহলে 16 বাই কত হচ্ছে? 32, তাই তো? অর্থাৎ অক্সিজেনে কি হচ্ছে, টোটালটা আমি কত পাচ্ছি? 32 পাচ্ছি। অর্থাৎ অক্সিজেন দেখো এখানে দুটো আছে, তাই তো? তাহলে আমার কি হলো, এই যে 16/32 আমি পাচ্ছি, তাহলে এখানে যদি আমি লিখি তাহলে কি পাবো? দেখো 16/32, তাহলে এটাকে যদি ভাগ করি তাহলে 1/2 পাচ্ছি, তাই তো? তাহলে এই সমীকরণে যদি আমি এন এর মানটা বসাই তাহলে দেখো কি পাচ্ছি, পিভি সমান 1/2 আর টি, তাই তো? তাহলে এটা থেকে আমি কি পাবো? এটা থেকে যদি আমি করি তাহলে কি পাবো? 2 পিভি সমান 2 পিভি, এটা এদিকে চলে গেল, 2 পিভি সমান আর টি, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল অ্যান্সার। তাহলে আমাদের অপশান থেকে দেখে নেবো যে এইটা আছে আমার, তাই তো? অর্থাৎ এইটা হবে আমাদের রাইট অ্যান্সার। তাহলে তোমাকে যে কোনো গ্যাসের যদি অবস্থার সমীকরণ বলে, তোমাকে যদি গিভেন মাস বলে দেয়, তাহলে তুমি কি করবে? মোল সংখ্যাটা বার করবে। মোল সংখ্যাটা এখানে যদি ধরে নাও যে 14 গ্রাম নাইট্রোজেন যদি থাকতো, তাহলে কি করতে? নাইট্রোজেন, অর্থাৎ আমার এখানে যদি 14 গ্রাম থাকতো, 14 গ্রাম নাইট্রোজেন যদি বলে দিত N2, ঠিক আছে? তো নাইট্রোজেনের একটার জন্য কত? একটার জন্য হয় 14 পারমাণবিক গুরুত্ব। তাহলে এখানে 14 গ্রাম বলেছে, তার মানে কি এখানে নাইট্রোজেন কতগুলো আছে? দুটো নাইট্রোজেন মিলে, মানে দুটো নাইট্রোজেন এখানে দেখতে পাচ্ছি N2, তাই তো? অর্থাৎ এটা কত হয়ে যাবে? 28 হয়ে যাবে। তাহলে 14/28 করে আমি কি করব? কোনাকুনি গুণ করে দেবো, তাহলে সেটাই পাবো। এখানে যাই বলুক না কেন তুমি কি করবে? মোল সংখ্যাটা বার করবে। মোল সংখ্যা আমরা কি করে বার করি? যেটা দিয়ে থাকবে গিভেন মাস, ঠিক আছে? আর যেটা আমার মলিকুলার মাস হবে সেটা আমার বার করতে হবে, মলিকুলার মাস, ঠিক আছে? গিভেন মাস বাই মলিকুলার মাস। তাহলে এইভাবে আমাদেরকে কোয়েশ্চেনগুলো সলভ করতে হবে। তাহলে 1 নম্বরটা বোঝা গেল নিশ্চয়ই, যে 1 নম্বরটা কি? 16 গ্রাম অক্সিজেন গ্যাসের অবস্থার সমীকরণটা হচ্ছে 2 PV সমান RT। কী করে হলো? আমরা এই সমীকরণ থেকে বার করলাম, ঠিক আছে? অর্থাৎ এন এর মানটা বার করে শুধুমাত্র কী করেছি? গুণ করে দিয়েছি। দিয়ে আমি দেখতে পাচ্ছি যে 2 PV সমান RT পাচ্ছি, ঠিক আছে? অর্থাৎ এই দুটাই এর সাথে গুণ হয়ে গেল। তাহলে এটা গেল আমাদের 1 নম্বর কোয়েশ্চেন। তারপরে কোয়েশ্চেনটা কী বলেছে? তারপরে কোয়েশ্চেনটা দেখো, যে বলেছে কোনো একদিনের উষ্ণতা 27 ডিগ্রি সেন্টিগ্রেড হলে কেলভিন স্কেলে পার্ট কত? কেলভিন স্কেলে পার্ট কত বলেছে? তার মানে কি আমাকে ডিগ্রি সেন্টিগ্রেড বলে দিয়েছে, তাই তো? অর্থাৎ সেন্টিগ্রেড স্কেলে বলে দিয়েছে, আমাকে কী বার করতে হবে? কেলভিন স্কেলে বার করতে হবে। তাহলে কেলভিন স্কেলটা কি? আমাদের পরম স্কেল, তাই তো? তাহলে পরম স্কেল এগুলো সবগুলো কী হবে? কেলভিন হবে, ঠিক আছে? তাহলে এই যে কেলভিন স্কেলের পার্ট কত হবে? তাহলে কেলভিন স্কেলের পার্ট কত হবে? দেখো আমরা কি জানি যে ডিগ্রি, অর্থাৎ আমার যদি এখানে সেন্টিগ্রেড বলে দেয়, ঠিক আছে? সেন্টিগ্রেড সমান আমার কি হয়? যদি আমাকে বলে দেয় টি ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে টি ডিগ্রি সেন্টিগ্রেডের ক্ষেত্রে আমরা কি পাই? টি ডিগ্রি সেন্টিগ্রেড সমান হচ্ছে কি টি প্লাস 273 এত কেলভিন, তাই তো? তাহলে এটা হচ্ছে আমাদের সমীকরণ। তাহলে এখানে আমার কত বলে দিয়েছে? আমার বলেছে 27 বলে দিয়েছে, তার মানে কি টি এর মানটা বলে দিয়েছে। তাহলে আমি যদি টি এর মানটা কি বসাই, তাহলে আমার কি হচ্ছে? টি প্লাস, এটা ডিগ্রি সেন্টিগ্রেড থেকে আমরা কেলভিনে বার করার জন্য কি করব? 273 যোগ করে দেবো, ঠিক আছে? তাহলে এটা যদি আমি বসাই তাহলে টি এর মানটা কত হচ্ছে? টি এর মান আমাকে বলে দিয়েছে 27, তাহলে 27 + 273, ঠিক আছে? দিয়ে কত হলো আমার? 7 আর 3 10, 300,
300 কেলভিন, ঠিক আছে। তাহলে আমার এখানে দেখতে হবে অপশানটা, এইখানে এই অপশানটা আমার, তাহলে বি অপশানটা আমার ঠিক হয়ে গেল। তাহলে কোনো একদিনের উষ্ণতা যদি 27 ডিগ্রি সেন্টিগ্রেড হলে পরে কেলভিন স্কেলে পার্ট কত হবে? 300 কেলভিন, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছো যে আমাদের 2 নম্বর কোয়েশ্চেনটা। তো এইভাবেই তোমাদেরকে বার করতে হবে সমস্ত কোয়েশ্চেনের অ্যান্সার। শুধুমাত্র জেনে রাখবে ম্যাথামেটিক্যাল যে মানে এই মানে যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো তুমি মনে রাখবে, তাহলে এই সমস্ত অঙ্কগুলো খুব ইজি হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে বলে দিয়েছে 3 নম্বর কোয়েশ্চেনটা কী বলেছে? 3 নম্বর কোয়েশ্চেনে বলেছে পিভি সমান এন আর টি সমীকরণে কোন রাশিটি ধ্রুবক? এটা তো সব মানে একদম খুব ইজি কোয়েশ্চেন, যে পিভি সমান এন আর টি, আরটা হচ্ছে কি আমার ধ্রুবক, যেটাকে বলা হয় সর্বজনীন গ্যাস ধ্রুবক, তাই তো। তাহলে এখানে কি হবে? সি অপশানটা কারেক্ট হবে। সি অপশানটা তাহলে কারেক্ট হয়ে গেল। তার মানে কি আরটা সবসময় কী হয়? ধ্রুবক হয়। তাহলে এটা গেল। এরপরে বলেছে 4 নম্বরটা বলেছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড সমান কত কেলভিন? সেম একই রকম। তাহলে আমাকে কি বলে দিয়েছে? টি ডিগ্রি যদি সেন্টিগ্রেড হয় তাহলে কি পাই? টি প্লাস 273 এত কেলভিন পাই, তাই তো। তাহলে আমাকে বলে দিয়েছে কত? টি এর মান বলে দিয়েছে 0, তার মানে কত হবে? 0 প্লাস 273 সমান 273 কেলভিন, ঠিক আছে। তো এটা অ্যান্সার কত হলো? ফাইনাল অ্যান্সার তাহলে 273 কেলভিন পাচ্ছি। তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড সমান কত কেলভিন? 273 কেলভিন। তাহলে এখানে আমার অপশান কোনটা আছে? এই অপশানটা আমার 273 কেলভিন থাকছে, তাই তো। তাহলে 4-এর দাগের আমার অ্যান্সার কোনটা হলো? এ অ্যান্সার হয়ে গেল, অর্থাৎ 273 কেলভিন হয়ে গেল, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছো। তো আমরা কী করবো? শুধুমাত্র ম্যাথামেটিক্যাল যে প্রবলেমগুলো আছে অর্থাৎ সলভ করার জন্য যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো আমরা বার করে নেব। সেই সূত্রগুলো থেকে আমার পুরো এটা চলে আসবে, ঠিক আছে, অ্যান্সারটা। এরপরে আসবে 5 নম্বর কোয়েশ্চেন। 5 নম্বর কোয়েশ্চেনে কী বলেছে দেখো, বলেছে যে কোন লেখচিত্রটি সরলরৈখিক নয়? মানে সরলরৈখিক নয় বলতে গেলে কি, আমরা দেখবে যে সমস্ত লেখচিত্রগুলো পাই সেগুলো এরকম পাই, কোনোটা এরকম পাই, তাই তো, সরলরেখা বরাবর পাই। তাহলে এই যে সরলরৈখিক পাচ্ছি, তাহলে কোনটা সরলরৈখিক নয়? দেখবে যে আমার এখানে অপশানগুলো বলে দিচ্ছে, একটা ভি এর বনাম পি বলেছে, তারপরে বলেছে ভলিউম বনাম 1/p বলেছে, ভি মানে বনাম টি বলেছে, এখানে পি বনাম টি বলেছে, তাই তো, অর্থাৎ পি বনাম টি বলেছে, ভার্সেস মানে কি? বনাম, বাংলাতে যেটাকে বলা হয় বনাম, ঠিক আছে। তো এখান থেকে আমি যদি দেখি তাহলে দেখবে যে এখানে আমার অপশানগুলোর মধ্যে আমি একটা অপশান দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে কি, এটা তো আমার ইকুয়েশান, সেই ইকুয়েশান থেকে আমি যদি বয়েলের সূত্র দেখি, তাহলে বয়েলের সূত্রতে আমি কি জানি? যে বয়েলের সূত্র আমার কি বলেছিল? বয়েলের সূত্র থেকে আমরা জানি যে ভি সমানুপাতিক 1/p, তাই তো। তাহলে এই যে চাপ আছে, চাপের সঙ্গে কি আছে? ব্যস্ত সম্পর্ক, ঠিক। তাহলে এখানে দেখো যে ভলিউম যদি বাড়ে তাহলে 1/p কী হবে? পিটা আমার কমবে, তাই তো। তাহলে এই পুরো অংশটার কী পাবো? বেশি পাবো। তাহলে এটার ক্ষেত্রে আমার কী হবে? ঠিকঠাক হবে না, মানে সরলরৈখিক আমি পাবো। এইটা কী হবে? ভি ভার্সেস টি, অর্থাৎ ভলিউম যত মানে কখন বাড়বে? টেম্পারেচার আমার যত বাড়ে তত ভলিউম বাড়ে, এটাও আমার ঠিক আছে। এটা পি, প্রেশার কখন বাড়ে? যখন আমি মানে টেম্পারেচার আমি যত বাড়াবো প্রেশারও আমার তত বাড়বে, এটাও ঠিক আছে। কিন্তু এইটা দেখো ভি ভার্সেস পি, এই যে সমীকরণটা আছে এই সমীকরণে যদি আমি দেখি তাহলে দেখো এখানে বলেছে ভি ভার্সেস পি, মানে কি আমি সরলরৈখিক কখন পাবো? যখন দুটোই একসাথে বাড়বে। কিন্তু এখানে দেখো আমরা কি জানি বয়েলের সূত্র থেকে? ভি ব্যস্তানুপাতিক 1/p, মানে ভি বাড়লে পরে পি কমবে, ঠিক, বা পি বাড়লে পরে ভি কমবে। তো এইভাবে যদি আমি এটা দেখি তাহলে আমি কি পাবো? এর ক্ষেত্রে যে রেখাটা পাবো, তাহলে মানে যে গ্রাফটা পাবো সেটা কি পাবো? যদি আমি এদিকে কি দিই, এদিকে ধরে নাও ভি দিলাম আর এদিকে পি দিলাম, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে তুমি দেখতে পাবে যে কী হবে? এইভাবে গ্রাফটা পাবো, ঠিক আছে, অর্থাৎ সরলরৈখিক পাবো না। তাহলে এই যে গ্রাফটা পাচ্ছি, তাহলে এটা কোথা থেকে আমি পেলাম? বয়েলের সূত্র থেকে পাচ্ছি, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছো, বয়েলের সূত্র থেকে আমরা বলতে পারি যে এই যে এটা পাচ্ছি এটা কিন্তু আমার সরলরৈখিক নয়। তাহলে আমার অ্যান্সার কোনটা হলো? ডিটা হলো আমার অ্যান্সার, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছো। সেম একই কোশ্চেন আর একটা কোশ্চেন এসছে যে 303 কেলভিন সমান কত ডিগ্রি সেন্টিগ্রেড, এটাও সেম একই। তাহলে এখান থেকে দেখো কেলভিনটা বলে দিয়েছে, তো এবার তোমার কী বার করতে হবে? ডিগ্রি সেন্টিগ্রেড বার করতে হবে, ঠিক। তাহলে আমি কি জানি যে ডিগ্রি সেন্টিগ্রেড সমান আমার কি হয়? ডিগ্রি সেন্টিগ্রেড সমান হয় টি প্লাস 273, এটা সমান আমার কি? এখানে দেখো কেলভিন বলে দিয়েছে, তার মানে কি এই যে পুরো মানটা পাচ্ছি এটাই হচ্ছে আমার কি হতো? 303 কেলভিন, ঠিক আছে। অর্থাৎ এখান থেকে আমি টি এর মানটা যদি বার করি, টি সমান কত হবে? 303, ঠিক আছে, মাইনাস কত বলে দিয়েছে? 303 মাইনাস কত হবে? 273, তাই তো, 273। তাহলে 303 থেকে 273 যদি আমি বাদ দিই, অর্থাৎ 303 থেকে 273 যদি আমি বাদ দিই তাহলে আমি কত পাবো? দেখো এখান থেকে আমার 3 এক্সট্রা থাকছে, 27, 30 পাচ্ছি, তাই তো, অর্থাৎ 30 ডিগ্রি,
30 ডিগ্রি সেন্টিগ্রেড হবে। অর্থাৎ টিটা আমি কি পেয়েছিলাম, টিটাই তো আমি যে ডিগ্রি সেন্টিগ্রেডের মানটা ছিল সেই মানটাই পেয়েছিলাম। তাহলে এটা কত হবে আমার, এটা হবে আমার 30 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে। অর্থাৎ 30 + 273 যদি আমি করি তাহলে আমি কত পাবো, 303ই পাবো, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছো। এরপরের যে কোশ্চেনটা আছে সেটা বলেছে যে সার্বজনীন গ্যাস ধ্রুবকের এসআই এর একক কি, ঠিক আছে। অর্থাৎ সার্বজনীন যে গ্যাস ধ্রুবক অর্থাৎ কি আমরা জানি আর এর যে এসআই একক সেই এককটা আমাকে বার করতে বলেছে। তো দেখো সবাই অনেকে মুখস্থ করে রাখো যে আমরা জানি যে আর এর কি এসআই এর একক হচ্ছে জুল পার মোল কেলভিন, তাই তো। অর্থাৎ এটা আমরা সবাই মুখস্থ করেছি, কিন্তু একটা কথা তোমাদেরকে বলে দিই যে ফিজিক্যাল সায়েন্স বা সায়েন্স জিনিসটা কিন্তু মুখস্থ করার জিনিস নয়, ঠিক আছে। সেটা কিভাবে এলো সেটা আমাদেরকে জানতে হবে। তো সার্বজনীন গ্যাস ধ্রুবক আমরা কি জানি যে পিভি সমান এনআরটি, তাই তো। কী করে এলো সেটা আমরা দেখে নেব। পিভি সমান এনআরটি, তাহলে এখান থেকে যদি আমি আর এর মানটা বার করি তাহলে কি হবে, আর সমান আমি কি পাবো, আর সমান হবে আমার কি পিভি বাই এন ইন্টু টি, তাই তো। তাহলে এবার বলো পি এর মাত্রা কি হবে, পি সমান আমরা কি জানি, পি সমান আমরা জানি বল বাই ক্ষেত্রফল, তাই তো। এফ বাই এ বল বাই ক্ষেত্রফল। তাহলে এই যে বল বাই ক্ষেত্রফল পাচ্ছি, তাহলে বলের মাত্রা কি হবে বলো তো, বলের মাত্রা আমরা জানি যে ml (10⁻²) আর ক্ষেত্রফল কি L স্কোয়ার, তাই তো। মাত্রা আমরা সবাই জানি। তাহলে এখানে বলের মাত্রা আমরা জেনে নিলাম, এরিয়া অর্থাৎ ক্ষেত্রফলের মাত্রাও আমরা জেনে নিলাম। তাহলে চাপের যে মাত্রাটা হবে সেটা কী হবে, তাহলে এখানে দেখো উপরে একটা এল আছে, এই এল আর এখানে একটা এল কেটে গেল, দিয়ে কী থাকবে এম এল ইনভার্স, মানে এই এলটা যদি উপরে যায় তাহলে ইনভার্স হয়ে যাবে, আর T⁻², ঠিক আছে। তাহলে এটা পাবো। তাহলে এইটাকে যদি আমি বসাই পি এর জায়গায় তাহলে আমি কি পাবো দেখো, এম এল ইনভার্স T⁻² ইন্টু আয়তনের মাত্রা কি হয়, আয়তনের মাত্রা আমরা সবাই জানি যে L3, তাই তো। অর্থাৎ যে দৈর্ঘ্য অর্থাৎ মিটার কিউব বা সেন্টিমিটার কিউব আয়তন, তাহলে সেন্টিমিটারের লেন্থ, তাই তো। অর্থাৎ L3 হবে মাত্রা। এনটা কি মোল সংখ্যা, তাই তো। তাহলে এটা কি লিখবো আমরা, মোল লিখবো, মোল। আর টেম্পারেচার কোন এককের সাহায্যে মাপা হয়, কেলভিন স্কেলের সাহায্যে, তাহলে কেলভিন। তো এটাকে যদি আমি লিখি তাহলে দেখো যে এটা থেকে আমার কি হবে, এখানে 3টে এল আছে আর এখানে একটা মাইনাস এল আছে, তাই তো। তাহলে এই দুটো কি যোগ করলে কি পাবো, ml স্কোয়ার, ঠিক আছে, ml স্কোয়ার T⁻² বাই মোল কেলভিন, ঠিক আছে। তো এখান থেকে যদি আমি করি তাহলে এইটা দেখো, এটা কার একক, কার্যের একক, ঠিক আছে। এই যে এককটা পাচ্ছি এটা হচ্ছে কার্যের একক, তো কার্যের একক বাই মোল কেলভিন। তাহলে কার্যের এককটা কি হবে, কার্যের একক হচ্ছে জুল, তাহলে আমি লিখতে পারি জুল। তাহলে এখান থেকে আমরা কী লিখবো, জুল লিখবো বাই মোল আর কেলভিন, ঠিক আছে। তাহলে এটাকে যদি আমি উপরে লিখি তাহলে কি পাবো, এর অ্যান্সারটা কী হবে, জুল, ঠিক আছে, মোল ইনভার্স কেলভিন ইনভার্স, ঠিক আছে, কে ইনভার্স। তো এটাই হবে আমাদের এক্স্যাক্ট অ্যান্সার, জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স, ঠিক আছে। তাহলে এটা আমি পেয়ে গেলাম কি, সার্বজনীন গ্যাস ধ্রুবকের এসআই একক, ঠিক আছে। তাই এভাবেই তোমাকে বার করতে হবে। এখানে শুধুমাত্র কী করবে, জুলের জায়গায় আর্গ হয়ে যাবে যদি আমার সিজিএস বার করতে বলে, ঠিক আছে। তো এখানে এভাবেই তোমাকে মানে বার করতে হবে। তাহলে এখানে আমরা কতগুলো জিনিস জানলাম, চাপের মাত্রা আমি বার করতে পারলাম, আয়তনের মাত্রা বার করলাম, মানে টেম্পারেচারের মাত্রা বার করতে পারলাম, আবার এনের মাত্রাটা আমি জানতে পারলাম। সেখান থেকে চাপের যে রিলেশান সেই চাপের রিলেশানটা জানতে পারলাম যে প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল, তাই তো। তাহলে একক ক্ষেত্রফলের উপর যে পরিমাণে প্রযুক্ত বল ক্রিয়া করে তাকে আমরা কী বলি, চাপ বলি। তাহলে এইটা আমরা মানে অনেক কিছু এই একটার মধ্যে আমরা জানতে পারলাম, ঠিক আছে। তো এভাবেই আমাদেরকে করতে হবে। শুধুমাত্র লজিকটা কি, পিভি সমান এনআরটি, এখান থেকে আমি আর এর মানটা বার করে প্রত্যেকের মাত্রা বসিয়ে আমি এককটাকে বার করে নিলাম, ঠিক আছে। এরপরের যে কোশ্চেনটা আছে সেটা বলেছে যে বয়েলের সূত্রে ধ্রুবক রাশি দুটি কী কী, ঠিক আছে। অর্থাৎ যে মানে রাশি দুটো আছে যেগুলো কি ধ্রুবক রাশি, সেই ধ্রুবক রাশি দুটি কী কী। আমরা সবাই জানি যে বয়েলের সূত্র কি, বয়েলের সূত্র হচ্ছে স্থির উষ্ণতায় কোনো নির্দিষ্ট ভারে গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। একটু আগে আলোচনা করলাম ভি ব্যস্তানুপাতিক 1/p। তাহলে এখানে আমার কী কী ধ্রুবক থাকছে, এখানে আমার ভরটা ধ্রুবক থাকবে অর্থাৎ ভর এম মাস, ঠিক আছে, ভর ধ্রুবক থাকবে। আর কি ধ্রুবক থাকে আমার, উষ্ণতা। এখানে দেখো টেম্পারেচার নাই, তার মানে কি উষ্ণতা ধ্রুবক থাকে, উষ্ণতা, ঠিক আছে। তাহলে দুটি ধ্রুবক রাশি পাই, একটা হচ্ছে কি ভর আর একটা হচ্ছে উষ্ণতা। তাহলে বয়েলের সূত্রটা কি, বয়েলের সূত্র একদম খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, পরবর্তী আমাদের কোয়েশ্চেনে আছে যে বয়েলের সূত্রটি বিবৃতি করো, তখন আমরা আলোচনা করব।
তারপরে কোশ্চেনটা দেখো, যে তারপরে কোশ্চেনটা, তাহলে এই 8 নম্বর কোশ্চেনের অ্যান্সার বুঝতে পেরেছো যে ভর এবং উষ্ণতা প্রত্যেকটা সূত্রের যে ধ্রুবক রাশিগুলো থাকবে সেই ধ্রুবক রাশিগুলো অবশ্যই তোমাকে জানতে হবে, কারণ ওখান থেকে মানে বলা যায় না কখন কোন কোশ্চেনটা জিজ্ঞেস করবে। তোমাকে বলে দেবে যে চার্লসের সূত্রে ধ্রুবক রাশি দুটি বলো বা বয়লের সূত্রে ধ্রুবক রাশি দুটি বলো, তাহলে যে কয়টা সূত্র আছে সবারই ধ্রুবক রাশিগুলি তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে। সেলসিয়াস স্কেলে দুটি পদার্থের উষ্ণতার পার্থক্য 10 ডিগ্রি হলে পরে, ঠিক আছে, 10 ডিগ্রি হলে কেলভিন স্কেলে পদার্থ দুটির উষ্ণতার পার্থক্য কী হবে। দেখো বলেছে যে পদার্থ দুটির পার্থক্য বলেছে 10 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে, অর্থাৎ সেলসিয়াস স্কেলে যদি আমার 10 ডিগ্রি বাড়ে, মানে একটা স্কেলে 10 ডিগ্রি বাড়লে দুটো আরেকটা স্কেলেও 10 ডিগ্রি বাড়বে, তাহলে কেলভিন স্কেলে কী হবে, কেলভিন স্কেলে পদার্থ দুটির উষ্ণতার কোনো পার্থক্যই হবে না, তাই না, তাহলে উষ্ণতার কোনো পার্থক্য হবে না। যদি এটাকে তুমি ধরে নাও টি1, মানে একটাকে ধরে নাও যদি টি1, আরেকটাকে যদি টি2 ধরে নাও, তাহলে টি1 প্লাস 10 ডিগ্রি করলে পরে আমি কী পাবো, কেলভিন স্কেলের মান সেম পাবো। আবার যদি আমি টি2 প্লাস 10 করি, সেটাকে যদি আমি কেলভিন স্কেলে বসাই, তাহলে আমি কী পাবো, সেম পাবো, তাই তো। তাহলে এবার ধরে নাও যে আরেকটা যদি আমি ইজি পদ্ধতির সাহায্যে বুঝিয়ে দিই, তাহলে কি ধরে নাও যে এটা হচ্ছে কি 1 ডিগ্রি সেন্টিগ্রেড, এটাও 1 ডিগ্রি সেন্টিগ্রেড, এবার এটাকে 10 বাড়ালে এটাকে 10 বাড়ালে, ঠিক আছে, তাহলে কি পাবে, কেলভিন স্কেলে পার্ট তো সেম পাবে, তাহলে এই জন্য কী হবে, উষ্ণতার কোনো পার্থক্য হবে না, তাহলে উষ্ণতার কোনো পার্থক্য হবে না, অর্থাৎ সমান উষ্ণতা হবে, ঠিক আছে, অর্থাৎ পদার্থ দুটির উষ্ণতা কি থাকবে, সেম থাকবে। তারপরে কোশ্চেনটা আসি, তারপরে কোশ্চেনটা বলেছে 10 নম্বর যে কোশ্চেনটা আছে সেটা বলেছে কোন উষ্ণতায় গ্যাসের অণুগুলির গতিবেগ শূন্য হয়। এটা তো খুব ইজি কোশ্চেন, যে পরম শূন্য উষ্ণতায়, তাই তো, অর্থাৎ -273 কেলভিন উষ্ণতায়, ঠিক আছে, বা এটাকে যদি আমি লিখি তাহলে পরম শূন্য উষ্ণতা, পরম শূন্য উষ্ণতায়, ঠিক আছে, পরম শূন্য উষ্ণতায় কী হয়, পরম শূন্য উষ্ণতায় মানে গ্যাসের অণুগুলির গতিবেগ কী হয়ে যায়, মানে শূন্য হয়ে যায়, ঠিক আছে, যে উষ্ণতায় গ্যাসের অণুগুলির গতিবেগ শূন্য তাকে আমরা কী বলি, পরম শূন্য উষ্ণতা বলি, ঠিক আছে। এরপরে কোশ্চেনটা আছে 11 নম্বর কোশ্চেনটা। 11 নম্বর কোশ্চেনটা কী বলেছে, স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রে ঘনত্ব ও চাপের সম্পর্ক। এখানে দেখো যে ঘনত্ব এবং চাপের সম্পর্ক বলেছে, তাহলে ঘনত্বর সাথে চাপের সম্পর্ক আমরা কি করে বার করব। আমরা সবাই জানি পিভি সমান, মানে পিভি সমান কি, আরটি জানি, তাই তো, সেখান থেকে আমরা মানে ঘনত্বের কিভাবে সম্পর্ক বার করব সেটা আমাদেরকে জানতে হবে। তো আমরা কি জানি, ডি সমান কি, ডি সমান m/v, তাই তো, m/v আমরা জানি। তো আমরা আবার কি জানি যে পিভি সমান কি জানি, পিভি সমান আমরা জানি যে আরটি, তাই তো, পিভি সমান আরটি। এটা থেকে যদি আমি এখানে ভি মানটা বার করি, তাহলে ভি কত হবে, ভি সমান হবে কি আমার, ভি সমান হচ্ছে m/d, তাই তো, হবে না, হবে না, m/d। তাহলে এই মানটাকে আমি কোথায় বসাবো, ভি এর জায়গায় বসাবো, তাহলে আমি কি পাবো, ঘনত্ব পেয়ে যাচ্ছি, চাপও পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তাহলে আমি বার করে নিতে পারবো তাদের মধ্যে সম্পর্ক। তাহলে এখানে যদি আমি বসাই তাহলে কী পাবো, দেখো পি ইন্টু m/d সমান হবে কি আমার আর ইন্টু টি, ঠিক আছে। তাহলে এই যে আর ইন্টু টি পাচ্ছি, তাহলে এখান থেকে আমি কী বার করতে পারি, এখান থেকে আমার ডিটা এদিকে গুণ হয়ে যাবে, তাহলে পি এম সমান কী হবে, ডি আর টি, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের মানে শর্ত। তাহলে এটাই আমাদেরকে চেয়েছে যে ঘনত্ব এবং চাপের সাথে সম্পর্ক কী। তার মানে কি, দেখো এখানে কি, চাপ যত আমার বাড়বে তত কী হবে, ঘনত্ব আমার বাড়বে, অর্থাৎ সরল সম্পর্ক আছে, অর্থাৎ সমানুপাতিক সম্পর্কতে আছে। তাহলে আশা করি বুঝতে পেরেছো যে চাপের সাথে ঘনত্বের কেমন সম্পর্ক, তাহলে সমানুপাতিক সম্পর্ক। এরপরে যে কোশ্চেনটা আছে তোমার 12 নম্বর কোশ্চেনে, তাহলে বলেছে যে কোন শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করবে, অর্থাৎ চার্লসের সূত্র বাস্তব গ্যাস। এখানে আদর্শ গ্যাস কাকে বলা হয়, আদর্শ গ্যাস বলা হয় সেই সমস্ত গ্যাসকে যারা কী করে, মানে চার্লসের সূত্র এবং বয়লের সূত্র মেনে চলে, এবং বাস্তব গ্যাস কোনগুলো, যেগুলো চার্লসের সূত্র এবং বয়লের সূত্র মেনে চলে না। তাহলে এখানে তোমার প্রশ্ন জিজ্ঞেস করতে পারে যে বাস্তব গ্যাস কাকে বলে, আদর্শ গ্যাস কাকে বলে, ঠিক আছে। তাহলে এখানে তুমি কি বলবে, যে সমস্ত গ্যাস চার্লসের সূত্র বয়লের সূত্র মেনে চলে তাদেরকে কী বলি, আমরা আদর্শ গ্যাস বলি, এবং যারা মেনে চলে না তাদেরকে কী বলি, বাস্তব গ্যাস বলি, ঠিক আছে। তো এখানে প্রশ্ন হচ্ছে যে কোন শর্তে যে সমস্ত বাস্তব গ্যাসগুলো আছে তারা আদর্শ গ্যাসের মতো আচরণ করবে, ঠিক আছে, অর্থাৎ চার্লসের সূত্র এবং বয়লের সূত্র মেনে চলবে। তো এখানে আমার অ্যান্সারটা হবে কি, যদি আমার চাপটা খুব কম হয় এবং উষ্ণতা যদি আমি বাড়িয়ে দিই, অর্থাৎ প্রেসার যদি আমার কম হয় আর টেম্পারেচার যদি বেশি হয়, তাহলে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করবে, ঠিক আছে। অর্থাৎ খুব নিম্নচাপ অ্যান্সারটা হচ্ছে খুব নিম্নচাপ ও উচ্চ উষ্ণতা, ঠিক আছে, উচ্চ উষ্ণতায় মানে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করবে। তাহলে এইটুকু লিখলেই যথেষ্ট, ঠিক আছে। তো খুব নিম্নচাপ ও উচ্চ উষ্ণতায় কী হয়, বাস্তব গ্যাসগুলো কী করে, আদর্শ গ্যাসের মতো আচরণ করবে, ঠিক আছে।
বেশ, তাহলে বুঝতে পেরেছো। তারপরে আসি আমরা 13 নম্বর কোশ্চেন। 13 নম্বর কোশ্চেনে কী বলেছে যে পরম স্কেলে জলের স্ফুটনাঙ্ক কত? পরম স্কেল বলতে গেলে এখানে কি কেলভিন স্কেলে চেয়েছে, তাই তো? অর্থাৎ পরম স্কেলটাকে কী বলা হয়? কেলভিন স্কেল বলা হয়। এখানে তোমাকে মানে এখানে আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করতে পারি যে পরম স্কেল কাকে বলা হয় বা কেলভিন স্কেল কাকে বলা হয়, ঠিক আছে? তো এইগুলো তোমাকে জেনে রাখতে হবে, ঠিক আছে? তো এখানে দেখো স্ফুটনাঙ্ক চেয়েছে, তাহলে কত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জল ফুটতে শুরু করে? 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জল ফুটতে শুরু করে। তাহলে এটাকে আমি কী করব? কেলভিন স্কেলে বার করে নেব। তাহলে এটাকে যদি আমি করি তাহলে 100 + 273 সমান কত হবে? 373 কেলভিন। তাহলে এটাই হচ্ছে আমার কি জলের স্ফুটনাঙ্ক কেলভিন স্কেলে, অর্থাৎ পরম স্কেলে কি হচ্ছে জলের স্ফুটনাঙ্ক কত? 373 কেলভিন, ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছো। তারপরে কোশ্চেনটা কী বলেছে? তারপরে কোশ্চেনটা বলেছে যে 27 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 300 কেলভিনের মধ্যে কোনটির উষ্ণতা বেশি? ঠিক আছে, এখানে দেখো প্রশ্নটা একটু ঘুরিয়ে দিয়েছে যে 27 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 300 কেলভিন, অর্থাৎ আমি এটাকে কি করব? কেলভিনে করব বা এটাকে আমি সেন্টিগ্রেডে করব, দিয়ে দেখব যে কে বেশি, ঠিক আছে? যে বেশি হবে তার উষ্ণতা বেশি হবে। তাহলে এটাকে যদি আমি কেলভিনে করি তাহলে কত পাবো? 27 + 273 সমান কত হবে? 300, তাই তো? 300 কেলভিন। তাহলে দেখো যে এই 27 ডিগ্রি সেন্টিগ্রেড সমান আমি কী পাচ্ছি? 300 কেলভিন পাচ্ছি। তাহলে এখানে 300 আছে, এখানেও 300 আছে, তার মানে কি উষ্ণতা আমার কী হবে? সমান হবে, তাই তো? কোনোটারই বেশি হবে না, কোনোটারই কম হবে না, পরস্পরে কী হবে? সমান হবে। এরপরের যে কোশ্চেনটা আছে সেটা কি বলেছে? সেটা বলেছে বয়েলের সূত্র এবং চার্লসের সূত্রের সমন্বয়ভাবে প্রতিষ্ঠিত করো, অর্থাৎ সমন্বয় বা গাণিতিক রূপটা আমাকে কি করতে বলেছে? প্রতিষ্ঠিত করতে বলেছে। তাহলে সমন্বয় বলতে গেলে আমরা দেখো যে বয়েলের সূত্র থেকে আমরা কি জানি? বয়েলের সূত্র থেকে আমরা জানি পি মানে ভি হবে, ভি সমানুপাতিক 1/p, ঠিক আছে? তাহলে এইটা আমরা জানি কোথা থেকে? বয়েলের সূত্র থেকে। তো এইটা হচ্ছে কি আমরা বয়েলের সূত্র। আর চার্লসের সূত্র থেকে আমরা কি জানি? চার্লসের সূত্র থেকে সবাই বলে চার্লসের সূত্র থেকে আমরা জানি যে ভি সমানুপাতিক টি, তাই তো? তাহলে এই দুটোকে যদি আমি বসিয়ে দিই, এখানে কম্পেয়ার করি, তাহলে কি পাবো? এখানে ভি সমানুপাতিক হচ্ছে কি, এই টিটা যদি আমার এখানে চলে আসবে টি/পি আমি লিখতে পারি, তাহলে এখান থেকে আমি কি পাবো? ভি সমান কে টি/পি, অর্থাৎ একটা ধ্রুবক নিয়ে নিলাম সমানুপাতিক চিহ্নটাকে ওঠানোর জন্য। তাহলে এটাকে করলে পরে আমি কি পাবো? পি এটার সাথে গুণ হয়ে যাবে, পিভি সমান কেটি। তাহলে এটাই হচ্ছে কি চার্লসের সূত্র এবং বয়েলের সূত্রের যে সমন্বয় রূপ সেটাই, ঠিক আছে? অর্থাৎ গাণিতিক রূপও বলতে পারো। তাই এভাবেই তোমাকে করতে হবে যে প্রথমে বলে দেবে যে চার্লসের সূত্র থেকে পাই এটা, বয়েলের সূত্র থেকে এটা বয়েলের সূত্র থেকে আমি এটা পাই, চার্লসের সূত্র থেকে এটা পাই, অতএব দুটোকে তুলনা করে আমরা পাই। তো এভাবে আমাদেরকে কী করতে হবে? প্রত্যেকটাকে লিখতে হবে, লিখে সমান করে দিয়ে একটা ধ্রুবক নিয়ে নেবে সমানুপাতিক চিহ্নটাকে ওঠানোর সময়, দিয়ে ধ্রুবকটাকে গুণ করে দেবে। তাহলে এটা হচ্ছে কি আমার চার্লসের সূত্র এবং বয়েলের সূত্রের গাণিতিক রূপ বা সমন্বয় রূপ, ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছ। তাহলে এরপরের কোশ্চেনটা আসি 16 নম্বর কোশ্চেন যেটা আছে সেটা হচ্ছে কি বলেছে যে গ্যাস সংক্রান্ত বয়েলের সূত্র লেখো, ঠিক আছে? বয়েলের সূত্র এটা অনেকবার এসছে পরীক্ষাতে, ঠিক আছে? 3-4 বারের বেশি এসছে পরীক্ষাতে। তো এটা আমাদের বই আছে খুব সুন্দর করে। তাহলে গ্যাস সংক্রান্ত বয়েলের সূত্রটা কি? যে স্থির উষ্ণতা এবং নির্দিষ্ট ভর, অর্থাৎ ভর এবং উষ্ণতা স্থির রেখে, ঠিক আছে? এ দুটো কী হবে? ধ্রুবক রাশি হবে। আমরা আগে দেখলাম যে বয়েলের সূত্রে ধ্রুবক রাশি দুটো কী। তাহলে স্থির উষ্ণতায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ওই গ্যাসের যে চাপ থাকবে সেই চাপের কী হবে? ব্যস্তানুপাতিক হবে, ঠিক আছে? অর্থাৎ ভি সমানুপাতিক 1/p, ঠিক আছে? অর্থাৎ যে চাপ থাকবে আয়তনের সঙ্গে কী হবে? ব্যস্তানুপাতে পরিবর্তিত হবে, অর্থাৎ গ্যাসটির চাপ গ্যাসটির আয়তনের সাথে কী হবে? ব্যস্তানুপাতে পরিবর্তিত হবে, ঠিক আছে? তো এটাই হচ্ছে আমাদের বয়েলের সূত্র। তো বয়েলের সূত্রে কি বলেছে? গাণিতিক রূপ এটাকে কি বলেছে? গাণিতিক রূপ প্রকাশ করো। তাহলে এটাই হচ্ছে আমাদের কি গাণিতিক রূপ বলতে গেলে এখানে আমি কি করব? ধ্রুবক রাশি নিয়ে নেব, অর্থাৎ এটা থেকে আমি কি পাবো? ভি সমান কে/পি। তাহলে এটা থেকে আমি কি পাবো? অর্থাৎ এটাকে আমি সমান করে নিলাম, তাহলে কি একটা গুণ করলাম, ধ্রুবক গুণ করলাম, তাহলে এটা থেকে আমি কি পাবো? পিভি সমান কে। তাহলে এটাই হচ্ছে আমাদের কি যে বয়েলের সূত্রের গাণিতিক রূপ। এরপরে যে কোশ্চেনটা বলেছে সেটা হচ্ছে কি চার্লসের সূত্রটি লেখো এবং এই সূত্র থেকে ভি বনাম টি এর লেখচিত্রটি অঙ্কন করো, ঠিক আছে? অর্থাৎ চার্লসের সূত্র থেকে কি বলেছে যে চার্লসের সূত্রটি লিখো, অর্থাৎ চার্লসের সূত্র কি আমরা সবাই জানি, সবাই পড়েছি কি নির্দিষ্ট চাপে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি পাওয়ার হ্রাসের জন্য কোনো নির্দিষ্ট ভরে যে গ্যাসের আয়তন থাকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সেই গ্যাসের আয়তন কী হবে? 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়, তাই তো? তাহলে সেটাই হচ্ছে কি আমাদের চার্লসের সূত্র। তাহলে চার্লসের সূত্রটা সবাই বই থেকে একটু মুখস্থ করে নিও যে নির্দিষ্ট চাপে কী হচ্ছে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য যে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই গ্যাসের যে আয়তন থাকে তার যথাক্রমে 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়, ঠিক আছে?
এটাই হচ্ছে আমাদের চার্লসের সূত্র। তো এই সূত্র থেকে আমাদের কি বলেছে, ভি বনাম টি লেখচিত্রটি অঙ্কন করতে বলেছে, ঠিক আছে। অর্থাৎ ভি বনাম টি এর যে লেখচিত্রটি পাবো সেটা আমাকে বার করতে বলেছে। তো এটা আমি কিভাবে বার করব, দেখো আমরা কি জানি যে চার্লসের সূত্রে আমি কি পেয়েছিলাম, যে ভি সমানুপাতিক টি। কী করে আমি পেয়েছিলাম সেটা যদি আমি দেখি, তাহলে পরের কোশ্চেনটা আছে, দেখো যে চার্লসের সূত্র থেকে প্রমাণ করো যে কোনো গ্যাসের আয়তন, অর্থাৎ আয়তন কি হচ্ছে পরম উষ্ণতার সমানুপাতিক হচ্ছে, ঠিক আছে। অর্থাৎ আয়তন উষ্ণতার সঙ্গে সমানুপাতে পরিবর্তিত হচ্ছে। তো এইটা আগে প্রমাণ করে নেব, দিয়ে এটাই গ্রাফটা আঁকবো। অর্থাৎ গ্রাফটা কেমন হবে বলছি একটু পরেই, এইটা আগে প্রমাণ করে নিই, ঠিক আছে। তো এখানে দেখো যে চার্লসের সূত্র থেকে প্রমাণ করো যে কোনো গ্যাসের আয়তন পরম উষ্ণতায় সমানুপাতিক, ঠিক আছে। অর্থাৎ যে পরম উষ্ণতা থাকবে সেই উষ্ণতার সঙ্গে যে আয়তনটা পাবো সেই আয়তনটা কী হচ্ছে, সমানুপাতিক হচ্ছে। তো এবার আমি কি একটা নিলাম, স্থির চাপ নিলাম, ঠিক আছে। অর্থাৎ চাপটা কি হচ্ছে, স্থির হচ্ছে, ঠিক আছে। স্থির চাপ, কোনো একটা গ্যাস নিয়েছি, সেটা কি হচ্ছে স্থির চাপ। নির্দিষ্ট ভরের আমি কি করলাম, নির্দিষ্ট ভর নিলাম, নির্দিষ্ট, তাহলে স্থির চাপ এবং নির্দিষ্ট ভরের, ঠিক আছে, ভরের গ্যাসের, এটা ধরে নিচ্ছি, ঠিক আছে, ধরি। তাহলে ধরে নিই স্থির চাপ এবং নির্দিষ্ট ভরের গ্যাসের, ঠিক আছে, উষ্ণতার মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, এখানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, ঠিক আছে, উষ্ণতায় আয়তন হচ্ছে কত, আয়তন আমি ধরে নিলাম V0, ঠিক আছে, আয়তন হচ্ছে V0। তাহলে আমার কি হচ্ছে, দেখো যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কি হচ্ছে, আয়তন যদি V0 হয়, ঠিক আছে, V0 হয়, তাহলে আমার কি বলেছে যে আমি যত বাড়াবো, চার্লসের সূত্র থেকে কি জানি আমরা, যে 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ালে পরে কী হবে, 1/273 অংশ বৃদ্ধি পাবে, ঠিক আছে। তাহলে আমি যদি এখানে ধরে নাও যে আমি টি ডিগ্রি বাড়াই, ঠিক আছে, টি ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াই, তাহলে কি হবে, টি ইন্টু কত হবে, টি ইন্টু V0/273, ঠিক আছে। তাহলে টি ইন্টু V0/273, তাহলে এখানে থেকে যদি আমি করি, ধরে নাও এটা থেকে আমি যদি করি টি প্লাস 273, এত ডিগ্রি যদি আমি বাড়াই তাহলে কত হবে, টি প্লাস 273, ঠিক আছে, 273 বাই, ঠিক আছে, এটা আমি কি পাচ্ছি, এটা ইন্টু কী হবে, V0/273, ঠিক আছে। অর্থাৎ এটা আমার বাড়ছে, তাহলে যে টেম্পারেচার থাকবে সেটা কী হচ্ছে, এত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা আমার কী হচ্ছে, বাড়ছে বা কমছে, ঠিক আছে। এটার ক্ষেত্রে আমি কী পাবো, টি, এটার ক্ষেত্রে আমি কী পাবো, V0, এটা থেকে আমি কী পাবো, যে বাড়ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কী হচ্ছে, V0 বাড়ছে। অর্থাৎ যদি আমি কেসটা দেখি তাহলে কি দেখো, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জন্য হচ্ছে কি আমার V0, ঠিক আছে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় V0, তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেডের জন্য কী হবে, V0 বাই এটা যেটা আছে সেন্টিগ্রেডটা, ঠিক আছে। অর্থাৎ এটা কী হবে, আমার 273 বাড়ছে, ঠিক আছে। অর্থাৎ আমার কি দেখলাম, এটা হচ্ছে কি আমার সূত্র থেকে পাচ্ছি। তাহলে টি যদি আমি লিখি, তাহলে টি ডিগ্রির জন্য আমার কি হবে, V0/273 ইন্টু টি, এটা হচ্ছে আমাদের সূত্র থেকে পাচ্ছি, তাই তো। 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বাড়ানোর জন্য 1/273 অংশ 73 বৃদ্ধি পায়, ঠিক আছে। এটা আমরা কোথা থেকে পাচ্ছি, চার্লসের সূত্র থেকে পাচ্ছি। তো সেম একই রকম যদি টি প্লাস 273 ডিগ্রি করি তাহলে কি পাবো আমি, টি প্লাস 273 ইন্টু V0/273, অর্থাৎ টেম্পারেচার আমি যত বাড়াবো তত কী হবে, এটার সাথে গুণ হয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ টি এর জায়গায় আমি যাই বসাই না কেন কী হবে, এখানে টি এর মানটা বসিয়ে দেবো তাহলেই হবে। তাহলে এখানে দেখো যে আমি যদি দুটো কেস নিই, ধরো না প্রথম কেসের ক্ষেত্রে যদি আমি টেম্পারেচার T1 নিয়ে নিই, ঠিক আছে, T1 ডিগ্রি সেন্টিগ্রেড, আর তার জন্য আমি কী নিলাম, আয়তন V1, আর পরবর্তী কেসের ক্ষেত্রে আমি ধরে নিলাম যে T2 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে, সেটা আয়তন কত হচ্ছে V2, ঠিক আছে, আয়তন V2, অর্থাৎ এটা দ্বিতীয় কেস, এটা প্রথম কেস। তো টি ডিগ্রি সেন্টিগ্রেড বলতে গেলে কী বোঝায়, যে টি প্লাস 273, ঠিক আছে, টি প্লাস 273, আর আয়তন তো আমার V1ই আছে, এটার ক্ষেত্রে কী পাবো, T2 প্লাস 273, আর আয়তন কি আছে, V2 আছে। তাহলে এখানে দেখো যে আমরা কি জানি, যে আয়তন যদি আমি বসাই, অর্থাৎ এখানে চার্লসের সূত্র থেকে আমরা কি জানি, যে এটা আমি পেলাম, তাই তো। অর্থাৎ আমার এভাবে বাড়ছে আমার। তো এটাকে যদি আমি বসাই তাহলে কি পাবো, দেখো যে আমার কি হবে, এখানে আমার আয়তনটা কি হবে, প্রত্যেকের আয়তনটা কি হবে, এখানে V1 সমান কত হবে, এটা কি হচ্ছে আয়তন 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আমার কি হচ্ছে, আয়তন হচ্ছে V0, তাহলে আয়তনটা আমার কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। তাহলে এখানে যদি আমি বসাই V1টা বার করি তাহলে কত হবে, এখানে টি প্লাস 273, আর তার সাথে কী হবে, ইন্টু V0 বাই কত হচ্ছে 273, তাই তো 273, V0/273। তাহলে এখানে যদি আমি বসাই, আর এই কেসের ক্ষেত্রে কত পাবো, এটা ক্ষেত্রে V2 সমান কত হবে, T2 প্লাস 273 ইন্টু V0/273, তাই তো। প্রত্যেকের ক্ষেত্রে এটা বাড়ছে টেম্পারেচার, ঠিক আছে। তো এবার এইটাকে যদি আমি V1/V2 করি বা V2/V1 করি তাহলে কি পাবো, দেখো যদি এখানে আমি লিখি এই ফাঁকা জায়গাতে, তাহলে আমি কি পেলাম, V1 সমান হচ্ছে কি আমার, V1 সমান হচ্ছে টি প্লাস 273 ইন্টু
V0/273, ঠিক আছে। আর V2 কত পেলাম, V2 হচ্ছে কি আমার T2, T1 এটা T2 প্লাস 273, ঠিক আছে, ইন্টু V0/273। তাহলে এটাকে যদি আমি ভাগ করে দিই তাহলে কি পাবো দেখো, তার মানে কি এটা কেটে যাবে, তাই তো। আর পড়ে থাকছে কি এটা ব্র্যাকেটের মধ্যে হবে, ঠিক আছে। পড়ে থাকছে কি V1/V2 সমান হচ্ছে কি আমার T1 প্লাস 273 বাই T2 প্লাস 273, ঠিক আছে। তো এখান থেকে দেখো যে ডাইরেক্ট আমি দেখতে পাচ্ছি যে এই যে পরম স্কেলটা রয়েছে, অর্থাৎ আমার প্রশ্নটা কি, প্রশ্নটা হচ্ছে যে দেখাও যে পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতিক, ঠিক আছে। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে উষ্ণতা অর্থাৎ V1 এর সঙ্গে কি আছে, সমানুপাতিক আছে T1টা। তাহলে আমি বলতে পারি যে V সমানুপাতিক T, ঠিক আছে। তো এটাই হচ্ছে আমাদের প্রমাণ। তাহলে এটা আমরা এইগুলো সবগুলো আমরা কোথায় লিখবো, এখানে লিখবো, ঠিক আছে। পরপর প্রথমে তুমি এটা দেখিয়ে দেবে 1 নম্বর কেস এবং 2 নম্বর কেস, তারপরে দুটো কেসের ক্ষেত্রে আয়তনটা বার করবে। আয়তনটা বার করার পরে কি করবে, তুমি আয়তনকে ভাগ করে দেবে, ঠিক আছে। অর্থাৎ V1/V2 করে ভাগ করে দেবে। ভাগ করলে পরে কি পাবে, এটা পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে কি আমাদের আয়তন বনাম যে পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতিক চিহ্ন, অর্থাৎ এটাই হচ্ছে আমাদের সমানুপাতিক চিহ্ন, অর্থাৎ এটাই আমরা লিখতে পারছি। তো এর যে লেখচিত্র, অর্থাৎ এই কোশ্চেনটা আমাদের আজ থেকেই শিখেছিল, তাহলে লেখচিত্রটা কেমন হবে দেখো, এটা পাচ্ছি। তার মানে কি আমার আয়তন যত বাড়বে, যদি আমি ধরো না এই উপরে V নিলাম ও নিচে যদি T নিই, তাহলে টেম্পারেচার আমার যত বাড়বে আয়তন আমার তত বাড়বে, কারণ সমানুপাতিক চিহ্ন, তাই তো। একটা বাড়লে আরেকটাও বাড়বে। তাহলে আমি যে গ্রাফটা পাবো সেটা হচ্ছে কি এইভাবে পাবো, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের লেখচিত্র, অর্থাৎ V বনাম T এর লেখচিত্র, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছো। এরপরে আমরা আরও কোশ্চেন নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই থাক। যদি অন্য জায়গায় অসুবিধা হয়ে থাকে তো আমাকে কমেন্ট করে জানাবো, অবশ্যই সলভ করে দেবো। থ্যাংক ইউ।